to my online class. How are you? Hope you are well. Alhamdulillah, I'm also well. I thought you are attending all of my classes regularly, but it's uh, it's plain for me that you are not attending my classes regularly because I notice after taking 2 classes that there is no question in the group, in our group or college group. Okay, I hoped you after attending my classes you questioned me. I faced many questions from you, but but you do not respond. Okay, it is painful for me. However, I from now I again hope you will respond after attending my classes. If you do not question me, if you don't ask me, I cannot realize your need. So if I do not realize your need, then how can I solve your problem? So please let me know your need. Okay? However, come to the point. In the previous classes, I discussed the classification of verb. After 2 classes, now we come to the classification of principal verb. Okay? In the previous class, we discussed auxiliary verb. Sorry. Now we can classify. Sorry. We can classify principal verb into 2 groups. One is transitive and another is intransitive. Okay, please get ready to write on the paper. Principal verb can be classified into 2 groups, transitive and intransitive verbs. What is intransitive or what is transitive? শিক্ষার্থী বন্ধুরা, প্রিন্সিপাল ভার্বটা আমরা শিখেছি যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সের হেড ভার্ব। সে একা চলতে সক্ষম, একা একটা কাজ করতে সক্ষম। এখন এই ভার্ব দুটাকে আমরা এই যে দুটো ফর্মে ভাগ করেছি, এই দুটো ফর্মের একটা বৈশিষ্ট্য আছে, ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ। ট্রানজিটিভটা হচ্ছে কি, যেই ভার্বের একটা অবজেক্ট আছে আর যেই ভার্বের একটা কোনো অবজেক্ট নাই, একটা অবজেক্ট আছে আর এটাতে কোনো অবজেক্ট নেই। সো আমাদের এই মুহূর্তে জানতে হবে অবজেক্টটা আসলে কি। অবজেক্টটা জানতে হলে আমাদের কিছু উদাহরণ দিতে হবে এবং কিছু শর্ত দেখতে হবে, কি কি শর্ত মানলে সেই শব্দটাকে আমরা অবজেক্ট করব। অবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে যেমন সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, ভার্ব থাকে, অনেকগুলো অপশন থাকে।
অর্থাৎ একটা সেন্টেন্স যদি আমরা লিখি, খেয়াল করো, সহজভাবে লিখছি যাতে তোমরা বুঝতে পারো। Okay, fine. Notice here I write 3 sentences. In the first sentence I write I am a teacher. Here is a verb. Okay, one verb, only one verb. Here notice I like teaching. Here also we notice 2 verbs, like and teaching. Okay, teach means in Bangla শেখানো বা শেখানো বা শেখাচ্ছে, এখানে আইএনজি আছে, তার মানে শেখাচ্ছে। I eat rice. Here we notice one verb. Okay, এই সেন্টেন্সটাতে একটাই ভার্ব আছে, এই সেন্টেন্সটাতে দুইটা ভার্ব আছে, এই সেন্টেন্সটাতে একটা ভার্ব আছে। এখন খেয়াল করো, এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা যেহেতু একটা ভার্ব পেয়েছি এখানে, এটা অবশ্যই ফাইনাইট। এইখানে দেখো দুইটা ভার্ব পেয়েছি। যদি আমি বলি আই লাইক টিচিং, আমি পড়াতে পছন্দ করি, আমি শেখাতে পছন্দ করি। তো যদি বলি যে আমি শেখাতে, সেন্টেন্স কি কমপ্লিট হচ্ছে? না। কিন্তু আমি যদি বলি আমি পছন্দ করি, সেন্টেন্স কমপ্লিট, আই মিন কাজটা কমপ্লিট হচ্ছে। তাহলে এটা ফাইনাইট, এটা ফাইনাইট। আই ইট রাইস, আমি ভাত খাই, এটাও কমপ্লিট। তাহলে এই তিনটাকে আমরা বলছি ফাইনাইট ভার্ব, আর এটা হয়ে যাচ্ছে কি নন ফাইনাইট। আচ্ছা, এই অপশনটা আমরা এখন দেখব না, নন ফাইনাইট আমরা পড়েছি, পরে অপশন আসলে আমি দেখাই দেব। এখানে খেয়াল করো, এম আছে, লাইক আছে আর ইট আছে। তিনটা ভার্বের মধ্যে একটা জিনিস খেয়াল করো, এম, গত ক্লাসে আমরা বলেছিলাম এম হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, কিন্তু এই ভার্বটা কখনো কখনো বা প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করতে পারে, অর্থাৎ এজেন্ট হিসেবে কাজ করতে পারে, ওনার প্রতিনিধিত্ব করতে পারে। এখানে সেভাবে উনি প্রতিনিধিত্ব করেছেন, অক্সিলারি ভার্ব দেখে মনে হচ্ছে, বাট উনি বি অক্সিলারি। কখনো কখনো এখানে কি হিসেবে বসেছে, আই অ্যাম এ টিচার, আমি হই একজন শিক্ষক। তার মানে এইটার একটা মিনিং আছে। বলেছিলাম যে প্রিন্সিপাল ভার্ব, যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কোনো অক্সিলারি বসে, নিশ্চিত মনে করবে তার একটা মিনিং আছে। আর যদি সে কখনো মেইন ভার্বের সাহায্যকারী হিসেবে বসে, তাহলে তার নিজস্ব কোনো মিনিং থাকবে না, তার কাজই হবে শুধু মেইন ভার্বকে সাহায্য করা। ওকে, এখানে মেইন ভার্ব, এখানে আসো লাইক, আর এখানে ইট। এখন আমরা দেখব এই যে ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব আমরা পেয়েছি, এই প্রিন্সিপাল ভার্বের মধ্যে কোনটা ট্রানজিটিভ, কোনটা ইনট্রানজিটিভ। এখন অবজেক্টটা আসলে কি, এখন খেয়াল করো, এই যে প্রথমে একজন কর্তা বসেছে একটা সেন্টেন্স শুরু করার জন্য। খেয়াল করো, তোমাদের বাসাতে বলো বা কলেজে বলো, যে কোনো প্রতিষ্ঠানে বলো, চাকরির ক্ষেত্রে আর কি, ব্যাংকে বলো, যেই কোনো প্রতিষ্ঠানে একজন হেড থাকে, রাইট? সেটা বাড়িতেও হতে, বাড়িতে একজন আর্নিং সোর্স থাকে, একজন হেড আর্নিং সোর্স থাকে। আই মিন অনেকগুলো, হয়তো একজন বাবা আছেন, তিনি এখনো বেঁচে আছেন, এখনো হয়তো চাকরি করেন, তার ছেলে হয়েছে, ছেলে বড় হয়েছে, সেও চাকরি পেয়েছে, কিন্তু সে পুরো ফ্যামিলিকে দেখভাল করে না, করে কে আসলে? বাবা। হ্যাঁ, ছেলে তাকে সাহায্য করতে পারে, মেয়েও হয়তো চাকরি পেয়েছে, সাহায্য করছে, তার ওয়াইফও হয়তো চাকরি করে, তাকে সাহায্য করছে, কিন্তু মেইন আর্নিং সোর্সটাকে অবশ্যই বাবা। আর সেই বাবা, কোন ফ্যামিলিতে বাবা নেই, সেখানে মা হতে পারে, কোন ফ্যামিলিতে বাবা মা কেউ নেই, বড় ভাই হতে পারে, কোন ফ্যামিলিতে বড় বোন হতে পারে, ওকে, চাচা হতে পারে, যেই হোক, একটা ফ্যামিলিতে আমাদের একটা গার্জিয়ান থাকে, আমরা জানি, যে গার্জিয়ানের সমস্ত মানে সবকিছু সে দেখভাল করে, সেই ফ্যামিলিটার সমস্ত দেখভাল, সেটা মেইন আর্নিং সোর্স
গার্জিয়ান, সব কিছু মিলে সব ডিসিশনের মালিক হচ্ছে সে। সব ডিসিশন সে যদি হ্যাঁ বলে তো হ্যাঁ। এখন দেখো সেই ব্যাপারটা হচ্ছে মানে সেই মানুষটা হচ্ছে কে, কর্তা, যে ফ্যামিলিটিকে লিড দিচ্ছে। ঠিক সেরকমই একটা সেন্টেন্সের মধ্যে যেই শব্দটা সেন্টেন্সটাকে লিড দেয়, অর্থাৎ যেই ব্যক্তিটাকে বা যেই শব্দটাকে ঘিরে পুরো সেন্টেন্সটা তৈরি হয়েছে, যেই শব্দটাকে ঘিরে বা যেই ওয়ার্ডটাকে ঘিরে পুরো সেন্টেন্সটা কাজ করে, সমস্ত কিছু সেন্টেন্সের সব কিছু কাকে কেন্দ্র করে, সেই শব্দটাই হচ্ছে সাবজেক্ট। এখন অবজেক্টটা কি? এখন আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে কর্তা যাই করে তাই কর্ম, মানে কর্তা যেটাই করে সাবজেক্ট যা করে সেটাই হলো অবজেক্ট। কিন্তু অবজেক্ট হতে হলে কিছু কিছু শর্ত মেনে চলতে হয়। সেটা কেমন? শর্তটার মধ্যে হচ্ছে যেই শব্দটা অবজেক্ট হিসেবে কাজ করবে, এখানে দেখো আমরা সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি, বাকি যে জিনিসগুলো থাকলো সেগুলোকে বলা হয় এক্সটেনশন। এখন এই এক্সটেনশনের মধ্যে কখনো বা অবজেক্ট থাকে, কখনো বা ফ্রেজাল ভার্ব থাকে, কখনো বা অ্যাডভার্বিয়াল থাকে, কখনো প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, ক্লজ থাকে, এনিথিং। এই জায়গাগুলো এক্সটেনশন দিয়ে ভরা থাকে, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে ভার্ব, আর তার আগে সাবজেক্ট কখনো উচ্চ থাকে, কখনো বা থাকে না। আচ্ছা দেখো, আর কখনো বা সরাসরি থাকে। এখন আমরা এই দুটো জিনিস পেয়ে গেছি, আমাদের এক্সট্রা এই জিনিসটা আছে, অর্থাৎ এ টিচার, টিচিং অ্যান্ড রাইস। এই তিনটা জিনিসের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সেরই আপাত দৃষ্টিতে দেখলেই মনে হবে এটা একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট। কেন? আমরা বলেছি কর্তা যাই করে সেটাই হলো কর্ম, সাবজেক্ট যা করে সেটাই হলো অবজেক্ট। এখন সাবজেক্ট তো হয় আমি ভাত খাই, কি করি? ভাত খাই, তাহলে এটা অবজেক্ট হবে না? স্বাভাবিকভাবে অবজেক্ট হওয়া উচিত। আমি শেখাতে পছন্দ করি, দেখো এটাও একটা অবজেক্ট। আবার এখানে আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক, আমি কি একজন শিক্ষক হতেই পারে, ওকে? তাহলে এখানে এটা অবজেক্ট হতে পারে। আপাত দৃষ্টিতে আমরা ভাবছি এই তিনটাই অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট যে কাজটা করছে সেটাকে আমরা বলছি অবজেক্ট। কিন্তু অবজেক্ট হতে হলে যে শর্তগুলো মানতে হয় একবারে ম্যান্ডেটরি, মানতেই হবে। যে শর্তটা না মানলে সে অবজেক্ট হতেই পারে না। যে শর্তগুলো দিব এই শর্তগুলোর একটা যদি মিস করে যায় তাকে আমরা অবজেক্ট বলবো না, অন্য কিছু নাম দেব। ওকে, প্রথম শর্ত অবজেক্ট হতে হলে লিখে নাও, অবজেক্ট হতে হলে অবশ্যই তাকে নাউন হতে হবে, সেই শব্দটাকে নাউন হতে হবে। ওকে, প্লিজ খাতা তুলে নাও। অবজেক্ট হতে হলে অবশ্যই তাকে নাউন হতে হবে। এই তিনটার মধ্যে আমরা অলরেডি খেয়াল করেছি এটা একটা নাউন, এ টিচার আছে, আর এটা হলো রাইস, এটা একটা একজন পেশাদার ব্যক্তির নাম, সরি একটা পেশার নাম, এইখানে একটা খাবারের নাম। ওকে, তাহলে এই দুটোই নাম বোঝাচ্ছে, তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারছি এই দুটো হচ্ছে পেশার ব্যক্তিটার নাম আর কি, পেশাদার ব্যক্তির নাম, আর এখানে হলো একটা খাবারের নাম। এই দুটোকেই আমরা বলছি নাউন। কিন্তু এটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে, সেটা কি? টিচিং, শেখানো, তো এটা কিন্তু একটা কাজের নাম। ওকে, এখানে টিচ দেখে আমরা বুঝতে পারছি এটা একটা ভার্ব, কিন্তু আইএনজি যোগ করে আমরা পড়েছি যে পার্টিসিপুলার জিরান্ড, যদি ভার্বের সাথে আইএনজি যোগ করে সেই শব্দটা, সেই ভার্বটা নাউনের কাজ করে তাকে আমরা বলবো জিরান্ড। এটা আসলে নন ফাইনাইটের জিরান্ডের মধ্যে পড়েছে। ওকে, তো জিরান্ডের কাজটা কি? নাউন। তাহলে এক কথায় আমরা এটাকে বলতে পারি না নাউন? পারি। টিচ হচ্ছে একটা ভার্ব, শেখানো, কিন্তু টিচিং যখন বলেছি এটা শেখানো কাজের নাম। ওকে, এটা একটা কাজের নাম।
তাহলে এই তিনটাই কিন্তু নাম বোঝাচ্ছে, তাহলে তিনটাই নাম। প্রথম শর্ত পূরণ হয়ে গেছে। কি? অবজেক্ট হতে হলে অবশ্যই তাকে নাউন হতে হবে। প্রথম শর্ত মেনে নিলাম। দ্বিতীয় শর্ত দেখো, অবজেক্টের আগে এখানে একটা কথা বলে রাখি, অবজেক্ট লিখেছি, কনফিউশন তোমাদের এসে যেতে পারে যে ম্যাডাম অনেক সময় অনেকগুলো নাউনের আগে প্রিপজিশন বসে, সেগুলোকে আমরা কি বলবো? আচ্ছা পরে বলবো সেটা। কিন্তু অবজেক্টের আগে, অর্থাৎ এই অবজেক্টটা কার অবজেক্ট? সাবজেক্টের অবজেক্ট। ওকে, আমরা এখানে সাবজেক্ট লিখেছি, সাবজেক্টের অবজেক্ট বলেছি কর্তার কাজই কর্ম, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি। ওকে, যদি কারোর অলসতা হয় তাহলে লিখো না, জাস্ট মাথায় রেখো সাবজেক্টের অবজেক্টের আগে। ওকে, অবজেক্টের আগে। কিন্তু যদি অলসতা হয় তাহলে শুধু অবজেক্ট লিখলে হবে, মাথায় এটা ঢুকিয়ে রাখো। অবজেক্টের আগে কখনোই প্রি দিয়ে আমি শর্টলি প্রিপজিশন বোঝাচ্ছি। ওকে, অবজেক্টের আগে কখনোই প্রিপজিশন বসবে না। অবজেক্টের আগে কখনোই প্রিপজিশন বসবে না। ওকে, এটা একটা শর্ত। তাহলে এখানে খেয়াল করো তো, প্রথম শর্ত আমরা দেখেছি নাউন হতে হবে, হয়েছে। পরেরটা করেছি অবজেক্টের আগে কখনো প্রিপজিশন বসবে না। এখানে কোনো প্রিপজিশন আছে? আর্টিকেল আছে, আর্টিকেল নাউনের আগেই বসে সবসময়। তাহলে এখানে খেয়াল করো প্রিপজিশন কিন্তু নাই, আছে? নাই। তাহলে এই শর্তটাও মেনে নিলাম, অবজেক্টের আগে কখনোই প্রিপজিশন বসবে না। আর একটা দেখো, 3 নম্বর শর্তটা দেখো, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কোনো আত্মিক সম্পর্ক থাকবে না। ওকে, খেয়াল করো এই শব্দটা কেন ব্যবহার করলাম? আত্মিক সম্পর্ক থাকবে না সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে। এখানে দেখো আমরা আইটাকে মার্ক করেছি, এইটা এইটা এবং এইটা, তিনটা সেন্টেন্সের সাবজেক্ট। এখানে এসে দেখো এই যে তিনটা আছে এগুলোকে মার্ক করেছি অবজেক্ট হিসেবে। তো এরা যদি এই সাবজেক্টটার, এই শব্দটা যদি এই সাবজেক্টের অবজেক্ট হতে হয় তাকে অবশ্যই নাউন হতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, তার আগে কোনো প্রিপজিশন থাকা যাবে না। তৃতীয় শর্ত হচ্ছে এটার সাথে এর কোনো আত্মিক সম্পর্ক থাকবে না। অর্থাৎ যদি এখানে বলেছি আই এম এ টিচার, ওকে, আমি হলাম টিচার, তাহলে এই আইটা তো আমি আর টিচারটাও আমি। এখন আমাকে যদি ধরো আমার হাত থেকে পেনটা নিচে পড়ে গেল, আমার হাত থেকে পেনটা যদি নিচে পড়ে যায় তাহলে এই টিচারের হাত থেকেও তো পেনটা পড়ে গেল, এই টিচারটা কে? আমি তো। তাহলে আমার হাত থেকে পেন পড়ে গেল তো টিচারের হাত থেকেই পড়লো। এখন আমি একটু ধরো ঘাম মুছলাম, আমি আমার মুখ থেকে একটু ঘাম মুছছি, এই মোছাটা কি টিচারও মুছলো না? এই টিচারটা। তাহলে এই যে আমিটা ঘাম মুছলাম, এই টিচারও কিন্তু ঘাম মুছলো, মানে একই ব্যক্তি বোঝাচ্ছে। আমার যদি কেউ চুল টেনে দেয় তাহলে ওই টিচারেরও চুল টানাই হচ্ছে। আমার গায়ে একটা চিমটি দিলাম, এই টিচারটারও গায়ে চিমটি লাগলো, রাইট? তাহলে এই যে সাবজেক্ট আর এই যে অবজেক্ট, এই দুটা ব্যক্তির যদি, এই দুটা জিনিস হতে পারে বস্তু অথবা ব্যক্তি, এরা যদি একই জিনিস হয় বা একই ব্যক্তি হয় তাহলে
আমাদের শর্তটা পূরণ হচ্ছে না। আমরা এখানে লিখে দিয়েছি সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কোনো প্রকার আত্মিক সম্পর্ক থাকবে না। আমার আমার আয়ের কাছে আইকে টাচ করলে এই টিচারকে টাচ করা হচ্ছে না, আইকে আঘাত করলে এই টিচারকে আঘাত করা হচ্ছে না। ওকে, সরি, হচ্ছে, হবে না। যদি অবজেক্ট হয় তাহলে হবে না। তো এখানে দেখো, আইকে আঘাত করলে যদি টিচারকে আঘাত করা হয় তাহলে দুজনে একই ব্যক্তি, তাহলে সে একটা শর্ত পূরণ করলো না। সেকেন্ডটাতে আসো। ইন দ্য সেকেন্ড লাইন, আই লাইক টিচিং। আমি, কিন্তু টিচিং কি? একটা কাজের নাম। আমি তো কাজের নাম না, আমি একটা ব্যক্তি, আমি টিচার, কিন্তু এটা হলো একটা কাজের নাম। ওই কাজের নামের সাথে আমার তো কোনো সম্পর্ক নেই, রাইট? আমি টিচার আর ওটা হলো একটা কাজের নাম টিচিং। টিচার এবং টিচিং দুটো আলাদা জিনিস। ওটা একটা পেশার নাম বা একটা কাজের নাম, আর টিচার আমাদের একটা ব্যক্তি, রাইট? যেখানে সাবজেক্টের সাথে এই শব্দটার কোনো আত্মিক সম্পর্ক থাকবে না, যে একে মডিফাই করলে, একে আমি আঘাত করলে ও গায়ে লাগছে না, এটা বোঝানোর জন্য বলছি, তাহলে এই শর্তটাও পূরণ হয়ে গেল। ওকে, প্রথম শর্তটা কি বলেছি? নাউন হতে হবে। দ্বিতীয় শর্তটা বলেছি তার আগে কোনো প্রিপজিশন থাকবে না। তৃতীয় শর্ত বলেছি অবশ্যই এটার সাথে এটার কোনো রিলেশন থাকবে না। ওকে, এই তিনটা শর্ত মানতে হবে। তাহলে ও মানতে পেরেছে, তিনটাই মেনেছে, তাহলে ওটাকে আমরা কি বলতে পারি? অবজেক্ট। কিন্তু ও মানতে পারেনি, একটা শর্ত মানতে পারেনি, তিনটা মানতেই হবে এনিহাও। যদি একটাও মিস করে যায় তাকে আমরা অবজেক্ট বলবো না। কি বলবো পরে বলছি। এখন দেখো, এই যে আই ইট রাইস, এখানেও দেখো এটা একটা নাউন হয়েছে। দ্বিতীয় শর্ত বলেছে এর আগে কোনো প্রিপজিশন থাকবে না, নাই। আমি একটা ব্যক্তি, রাইস একটা খাবারের নাম, তাহলে খাবারের নামের সাথে আয়ের কোনো সম্পর্ক নাই। এই ভাতগুলো যদি আমি আমার হাতে ধরো ভাতটা আছে, ভাতটা আমি টেবিলে রেখে আসলাম, আমি ভাতটা নিয়ে টেবিলে রেখে আসলাম, আমি কিন্তু টেবিলে বসলাম না। ওকে, আমাকে টেবিলে রাখা হলো না। তার মানে এই ব্যক্তি আর ভাতটা আলাদা। ইনি একজন ব্যক্তি, উনি একটা বস্তু। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক নাই। তাহলে তিনটা শর্তই ও মেনেছে। এরা দুইজন তিনটা শর্তই মানতে সক্ষম হয়েছে, কিন্তু ইনি একটা শর্ত মানতে পারেনি। শুধু ওই কারণে ওনার নাম আমরা আলাদা কিছু দিয়ে দেবো, উনি অবজেক্ট হবেন না, কিন্তু এই দুইটা অবজেক্ট। ওকে, এই দুটো সব শর্ত মানতে পেরেছে বলেই এই দুটোকে আমরা অবজেক্ট বলবো, কিন্তু এটাকে অবজেক্ট বলতে পারলাম না। তাহলে এটা কি? যদি একই ব্যক্তি বোঝায় সেই ক্ষেত্রে এদের আমরা আলাদা কিছু নাম দিতে পারি। এর নাম হয়ে যাবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা আবার কি? একটু করে ধারণা দিয়ে যায়, তাহলে তোমাদের সুবিধা হবে। কমপ্লিমেন্টটা কি? আমরা অনেক সময় ব্যবহার করি কোনো ব্যক্তিকে যদি প্রশংসা করতে চাই, আসলে প্রশংসা বা নিন্দা দুটোই করা যায়। কমপ্লিমেন্ট আসলে গ্রামাটিক্যালি তাই বলে যে প্রশংসা বা নিন্দা দুটোর ক্ষেত্রেই উনি আছেন, উনি একজন সমালোচক, পর্যালোচক। কিন্তু আমরা নর্মালি কমপ্লিমেন্টটা ব্যবহার করি কি ক্ষেত্রে? যে কারোর সম্পর্কে কোনো প্রশংসা সূচক কিছু বলতে চাচ্ছ, তখন তুমি বলবা যে অমুক কমপ্লিমেন্ট করেছে, অমুক তার কমপ্লিমেন্ট করেছে, তার কমপ্লিমেন্টারি ওয়ার্কের জন্য আমরা তাকে অ্যাপ্রিশিয়েট করেছি, এই টাইপের কথা আমরা কিছু বলে থাকি। অর্থাৎ শুধু প্রশংসার কথাটা বলা হয় বাস্তব ক্ষেত্রে, আমরা ব্যবহারের ক্ষেত্রে আর কি করে থাকি। কিন্তু আসলে গ্রামাটিক্যালি কি বলি, কমপ্লিমেন্টটা হচ্ছে এরকম যে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেয়, সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ। কিভাবে? এখানে আমি আই অ্যাম গুড লিখতে পারি, আই অ্যাম ব্যাড লিখতে পারি, আই অ্যাম এ টিচার লিখতে পারি। অর্থাৎ আই অ্যাম গুড লিখতে পারি, আই অ্যাম ব্যাড লিখতে পারি। তাহলে আই অ্যাম গুড লিখলাম, এটা হচ্ছে পজিটিভ। আই অ্যাম ব্যাড, ওই গুড এবং ব্যাড দুজনেই কিন্তু আই। ওকে, এখন বলতে পারো যে ম্যাডাম গুড কেন হলো, ব্যাড কেন হলো? আমরা তো নাউনের মধ্যে আছি, এটা তো নাউন। হ্যাঁ, কমপ্লিমেন্টের আবার কয়েকটা ফর্ম আছে, কয়েকটা ধরন আছে। তো সেই ক্ষেত্রে আবার কি, আমি এখানে যদি এটাও
এটাও বলতে পারি আই এম এ গুড টিচার, আই এম এ ব্যাড টিচার, তাহলে আবার নাম হয়ে গেল, তাহলে কনফিউশনটা আসবে না। কমপ্লিমেন্টের একটা ধরন আছে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টও আছে, নাউন কমপ্লিমেন্টও আছে। ওকে, তো আমি যদি বলি এখানে আই এম এ গুড টিচার, পজিটিভ কথা মানে প্রশংসা, আই এম এ ব্যাড টিচার এটা হলো নিন্দা, মানে এটা খারাপ কথা আমার জন্য, আমার দোষ। তাহলে এই জায়গাটা দেখো যে কমপ্লিমেন্টটা গ্রামাটিক্যালি আমরা যদি সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দিই, সেটা নেগেটিভ বা পজিটিভ হোক, এর সম্পর্কেই একটা তথ্য দেব এবং অবশ্যই তার মাঝখানে যে ভার্বটা আমরা ব্যবহার করব, ওই যে বলেছিলাম কিছু প্রিন্সিপাল ভার্ব কি করেন, কিছু অক্সিলারি ভার্ব প্রিন্সিপালের প্রতিনিধিত্ব করেন, তাদের নাম দিয়েছিলাম বি অক্সিলারি, সেই বি অক্সিলারিটাকে আমরা এখানে বসাবো। ওকে, এদেরকে অনেকে লিঙ্কিং ভার্ব বলে সম্বোধন করেন, এম ইজ আর ওয়াজ আর এইগুলো ব্যবহার করা হয়। তো এম ইজ আর ওয়াজ আর এই জিনিসগুলো আমরা কোথায় ব্যবহার করব, এই জায়গাগুলোতে যেখানে কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়, নট অবজেক্ট। মনে রাখবা কমপ্লিমেন্ট তখনই বসে যখন এই জায়গাটায় লিঙ্কিং ভার্ব আসে। ওকে, তখন এর অবজেক্ট থাকতে পারে না, কারণ লিঙ্কিং ভার্বটা যখন থাকবে অর্থাৎ ওই যে বি ভার্ব যে কিনা প্রিন্সিপালের প্রতিনিধিত্ব করতে পারে, সেই বি ভার্বগুলো এখানে যদি বসে যায়, তাহলে এর আর এর এই ভার্বটার সাথে এমন একটা সম্পর্ক হয়ে যায়, নিজের কথাটাই বলে, আমি হই ভালো, আমি হই খারাপ, আমি হই পাখি, আমি হই মানুষ, যা ইচ্ছা বলতে পারো, আমি হই শিক্ষক, আমি হই ছাত্র, যেটাই বলো, এই যে আমি হই এই সম্পর্কটা চলে আসে, এই ভার্বটা দিয়ে আমরা বুঝতে পারি যেটা একটা লিঙ্কিং ভার্ব, এর সাথে এর একটা লিঙ্ক করে দিচ্ছে, একই ব্যক্তি তার লিঙ্ক করে দিচ্ছে, সেই জন্য আমরা এটাকে অবজেক্ট না বলে বলছি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আর যখন কমপ্লিমেন্ট হবে বা অন্য কিছু থাকবে, তখন সেই ভার্বটাকে আমরা আবার ফিরে যাই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে পারি না। এতগুলো কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা অবজেক্ট চিনি কিনা, যেই শব্দ যেই ভার্বগুলোর অবজেক্ট আছে, এই সেন্টেন্সে এই ভার্বটার অবজেক্ট আছে, এই সেন্টেন্সে এই ভার্বটার অবজেক্ট আছে, তাহলে এই দুটো ভার্বকে আমরা কি বলবো, ট্রানজিটিভ ভার্ব। ওকে, ট্রানজিটিভ ভার্ব, আর এটা হলো ট্রানজিটিভ ভার্ব, শর্টলি লিখলাম। এখানে ইনট্রানজিটিভ ভার্ব, কেন? এর অবজেক্ট নাই, ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে যার অবজেক্ট নাই, এখানে কমপ্লিমেন্ট বা আরো কিছু থাকতে পারে, যখন যার অবজেক্ট নাই তাকে আমরা বলবো ইনট্রানজিটিভ, আর যার অবজেক্ট আছে তাদের বলবো ট্রানজিটিভ। ক্লিয়ার? এখন এখানে আই এম এ টিচার বলেছি, এটা কমপ্লিমেন্ট দিয়েছি, কমপ্লিমেন্ট ছাড়াও অনেক কিছু থাকতে পারে, আর একটা উদাহরণ দিলে তো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা, অবজেক্টের জন্য আমরা আরেকটা কোশ্চেন করতে পারি। সাবজেক্টকে যদি কি কি নট কে, ওকে, কে দিয়ে কোশ্চেন করলে কমপ্লিমেন্ট হয়ে যাবে। অবজেক্ট হতে হলে আরো একটা শর্ত আমাদের লাগে, আসলে এটা খুব বেশি প্রাইমারি বলে বলতে ভুলে গেছি, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অবজেক্ট হতে হলে সাবজেক্টকে যখন তুমি ভার্ব সহ আর কি কোশ্চেন করবা কি এবং কাকে, কি এবং কাকে, তাহলে দেখো আমি ভাত খাই বলেছিলাম, আই ইট রাইস, আমি কি খাই, উত্তর পাচ্ছ ভাত খাই, উত্তর পেয়ে গেলে, তাহলে আমি কি খাই, ভাত খাই, এভাবে কোশ্চেনটা করতে হবে সাবজেক্টকে ভার্ব সহ আর কি। আবার আমি বলেছিলাম আমি কি পছন্দ করি, আই লাইক টিচিং বলেছিলাম, সেখানে যদি বলি আই লাইক টিচিং, আই লাইক হোয়াট, অর্থাৎ আমি কি পছন্দ করি, টিচিং, উত্তর পাচ্ছ। যখনই এই প্রশ্ন কি এবং কাকে, শুধু এই দুটোই শব্দ, কি এবং কাকে, অন্য কিছু দিয়ে অন্য কে, কখন, কিভাবে, কোথায়, এসব দিয়ে কোশ্চেনগুলোর আনসার পেলে কিন্তু সেটা অবজেক্ট হবে না, শুধুমাত্র কি এবং কাকে, এই দুটো দিয়ে কোশ্চেন করলে যদি তুমি আনসার পাও, তার আনসারটা যেটা হবে সেটাই, যেমন আমি কি খাই, উত্তর কি আসছে, ভাত, এই ভাতটা হবে অবজেক্ট। আমি কি পছন্দ করি, উত্তর কি আসছে,
টিচিং, ওই টিচিংটা হবে অবজেক্ট। ক্লিয়ার? এখন দেখো আমি যদি বলি আই অ্যাম, এম দিলে তোমাদের সমস্যা হবে বুঝতে। দেখো হি গোজ টু কলেজ, এখানে খেয়াল করো হিটা হচ্ছে আমার সাবজেক্ট, গোজ হচ্ছে ভার্ব। এটার মানে কি? সে যায়। তো এখানে কোশ্চেন করে দেখো তো, সে যায় কি? উত্তর কি পাচ্ছ? সে যায় কি, এর এই প্রশ্নটা করলে উত্তর আসছে কি? কলেজে। হবে? কি মানে কলেজে? অসম্ভব। আবার যদি বলি সে যায় কোথায়, সরি কে যায়, সে যায় কাকে, উত্তর কি পাচ্ছ? নো। এই কোশ্চেনটা অবান্তর কোশ্চেন হয়ে যাচ্ছে। সে যায় কি হচ্ছে না, সে যায় কাকে আসছে না, তার মানে এটা অবশ্যই অবজেক্ট না। এই শব্দটা আমাদের দিতেই হবে কি এবং কাকে দিয়ে কোশ্চেন করতে হবে। যখন পাচ্ছি না তখন আমরা বুঝবো এটা অবজেক্ট না, আর যাই হোক অবজেক্ট না, অন্য একটা কিছু। আবার এখানে কমপ্লিমেন্টও না, তাহলে এটা কি? এখানে আমরা কোথায় দিয়ে কোশ্চেন করলে কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি। আরো শব্দ ভুল করেছে, এটা কলেজ একটা প্রতিষ্ঠানের নাম, এটা একটা নাউন, নাউনের আগে নাউন হতে হবে, শব্দটা পূরণ হয়েছে, কিন্তু না কোনো ক্রমেই অবজেক্টের আগে প্রিপজিশন বসবে না, বসে গেছে, তাহলে এই শর্তটাও মানেনি। আবার ওই কি বা কাকে দিয়ে কোশ্চেন করে আনসারও পাইনি, তাহলে দুটো শর্তই মানতে পারিনি। এই কারণে এটা অবশ্যই অবজেক্ট না। তাহলে কি? যখন আমরা ভার্বকে কোশ্চেন করছি কোথায় যায়, শুধু ভার্বকে কোশ্চেন করে দেখো কোথায় যায়, উত্তর পেয়ে গেছি কলেজে, রাইট? যখন কোথায় কখন কিভাবে দিয়ে কোশ্চেন করলে আনসার পেয়ে যাব, তখন সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল বলতে পারি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কোনো অবজেক্ট নাই, আছে কি? নাই। এই জায়গাটা কিন্তু আমরা কলেজ আছে বলেই যে সেটা অবজেক্ট হবে না তা কিন্তু না। আমি যদি এটা বলি আই লাইক কলেজ, এখানে খেয়াল করো তো এর আগে কোনো প্রিপজিশন নাই, কলেজ একটা প্রতিষ্ঠানের নাম, প্রিপজিশন নাই, একটা শর্ত পূরণ হয়েছে। কলেজ এটা একটা প্রতিষ্ঠানের নাম, শর্ত আরেকটা পূরণ হয়েছে। এরপরে আরেকটা কি বলেছিলাম, কি বা কাকে দিয়ে কোশ্চেন করতে হবে। আমি পছন্দ করি কি, উত্তর পেয়ে গেছি কলেজ। আমি কি পছন্দ করি, কলেজ পছন্দ করি, তিনটা উত্তর পেয়ে গেছি। আরেকটা হচ্ছে এই সাবজেক্টের সাথে এই শব্দটার কোনো মিল থাকতে পারবে না, মানে এদের মধ্যে কোনো রিলেশন থাকবে না। আমি একটা ব্যক্তি, কলেজ একটা প্রতিষ্ঠান, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এরকম সম্পর্ক নেই যে ব্যক্তিটাকে ফেলে দিলাম কলেজটা পড়ে গেল। ওকে, তাহলে অবশ্যই কোনো শর্তই পূরণ করতে পারেনি, শুধুমাত্র নাউন আর কিছু না। তাহলে এটাকে আমরা কি, সরি চারটা শর্তই মেনেছে, সরি চারটা শর্তই মেনেছে, এ মানতে পারেনি বলে অবজেক্ট হতে পারেনি, কিন্তু এ চারটা শব্দই মেনেছে শর্ত। এই কারণে এই শব্দটাকে আমরা কি বলবো? অবশ্যই অবজেক্ট। এই একই শব্দটা এখানে ব্যবহার করেছি, কিন্তু এই টুটা এসে ঝামেলাটা করলো। এই টুর কারণে আমরা কোয়েশ্চেন করে আনসার পাচ্ছি না। হি গোজ অর্থাৎ সে যায় কি, যদি কলেজ হতো সেন্টেন্স হতো না, তাহলে তার একটা কথা ছিল যে চেষ্টা করা যেত। এখানে টু এসেই তো মুশকিলটা হয়ে গেল, টু বা ইন দিয়ে কলেজ যে, এই যে কলেজ তার সাথে এ যোগ করলাম, এর জন্য আমরা টু নিয়ে এসেছি। এই কারণে এই বেচারা অবজেক্ট হতে পারল না। ওকে, কিন্তু উনি চারটা শর্তই মেনেছে বলেই ওনাকে আমরা অবজেক্ট বলছি। তাহলে এই অবজেক্ট আছে বলে এটাকে কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। আর এটা হয়ে যাচ্ছে কি, যেহেতু এটা অবজেক্ট না তাই হয়ে যাচ্ছে ইনট্রানজিটিভ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি আমি যে তোমরা এই পর্যন্ত অন্তত ক্লিয়ারলি বুঝেছো। আমি খুব করে আশা করে আছি ক্লাসগুলো দেখে তোমরা রিপ্লাই দিও না থ্যাংক ইউ ম্যাম এসবের দরকার নাই, তোমাদের কাছ থেকে আমি কোশ্চেন আশা করছি। কারণ একটা কোশ্চেন করতে গেলে
মেসেঞ্জারে মেসেজ করলেই কিন্তু হয়, তাই না? এখানে এমবিটা অত খরচ হয় না, যতটা না ক্লাস করতে লাগে। তো যখন তুমি খুব সামান্য এমবি লাগে একটা মেসেজ করতে, শর্টলি একটা মেসেজ করলে যে ম্যাডাম আমি এই জায়গাটা বুঝিনি, আর একটু প্লিজ বুঝাই দেন। আশা করে আছি আমি 3টা ক্লাস হচ্ছে আমার, আমি খুব আশা করে আছি আমার কোন স্টুডেন্ট ক্লাসটা দেখে আমাকে কিছু কোশ্চেন করুক, আমার কোন জায়গাটা ওদের বুঝতে অসুবিধা হয়েছে। প্লিজ তোমরা তোমাদের নিডটা আমাকে বোঝানোর চেষ্টা করো, কোন জায়গায় তোমরা বোঝোনি, তোমাদের ল্যাকিংসটা আমি চেষ্টা করবো। আমার নিজের তো অনেক ল্যাকিংস আছে, তো আমি চাই তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন আসুক, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি এবং পড়াশোনা করে উত্তর দেওয়ার চেষ্টা করি, যেন আমার জ্ঞানের পরিধিটাও বাড়ে, তোমাদেরও কিছু শেখাতে পারি। ওকে, এখন আসো, আমরা মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছি ভার্বের ক্লাসিফিকেশনের। এখন আমরা সরাসরি চলে যেতে পারি রাইট ফর্ম অফ ভার্ব। ছোট্ট করে একটু আগে কথা বলে নেব। ভার্বটা আসলে যেহেতু সেন্টেন্সের প্রাণ, এর অনেকগুলো রূপ আছে। একটা জিনিস খেয়াল করবা, একটা হ্যাঁ বাবারও আছে, কিন্তু উদাহরণটা মায়ের দিলে সবচেয়ে বেটার হয়। একটা মা ফ্যামিলিতে যখন নতুন বউ হয়ে আসে, তো তারপরে ধরো বাচ্চা কাচ্চা হয়ে গেল, সে সংসারের কাজ করছে, চাকরি করছে, অনেক কাজ করে। সেই জায়গায় একটু ভেবে দেখবা, একটা মায়ের যদি সে আদর্শ মেয়ে হয়ে থাকে, আদর্শ বউ, আদর্শ মা হয়ে থাকে, তাহলে তার কাজগুলো ভেবে দেখো। একটা মা কখনো বা মা হচ্ছে, কখনো বউ হচ্ছে, কখনো বা মেয়ে, কোনো বাবার মেয়ে, কখনো হচ্ছে বোন, কখনো বা বেটার বোন, ওকে, কখনো যা। এই যে অনেকগুলো অপশন খেয়াল করো, একটা মেয়ের অনেকগুলো রূপ, ঠিক ছেলেদেরও ওরকমই অনেকগুলো রূপ আছে, কখনো বাবা, কখনো ছেলে, কখনো বা বড় ভাই, কখনো দুলা ভাই, কখনো বা চাচা, অনেকগুলো অপশন আছে, কখনো দাদা। তো এই যে মেয়ে বা ছেলে যেটাই বলো, অনেকগুলো রূপ থাকে, কিন্তু মানুষ একটাই। তো ভার্ব একটাই, ভার্ব জিনিসটা একটাই, একটা পার্টস অফ স্পিচ, কিন্তু এর অনেকগুলো রূপ আছে। কয়টা? মেইনলি তার 6টা রূপ আছে। এই 6টা রূপের বাইরে সে কিছু করতে পারে, 6টা রূপেই থাকে। মানুষের অবশ্য অনেক রূপ আছে, মেয়ে ছেলে যে উদাহরণটা দিলাম, এখানে কিন্তু মেয়েদের আরো অনেকগুলো রূপ আছে, ছেলেদেরও অনেকগুলো রূপ আছে। কিন্তু এটা বোঝানোর জন্য বললাম যে ভার্ব যদিও একটা পার্টস অফ স্পিচ, কিন্তু এর অনেকগুলো রূপ আছে। কি সেগুলো দেখো, আমরা নাম এভাবে বলতে পারি, ভার্ব 1, ভার্ব 2, ওকে, ভার্ব 3। আরো শর্ট করতে চাইলে আমরা বলতে পারি V1, V2। প্লিজ তোমরা খাতায় এগুলো লিখো, তা না হলে বুঝবে না, আমাকে কোয়েশ্চেন করতেও পারবে না। V3, V4, V5, and lastly V6. Here you notice there are 6 form of verb. আমরা আমাদের টপিকটাই আসলে রাইট ফর্ম অফ ভার্ব, ওকে। ভার্বের রূপ, এতক্ষণ ক্লাসিফিকেশনটা এই কারণে জানলাম যে আমরা কিছুটা আইডিয়া পেলাম ভার্বটা কয় ধরন আছে, কি কি কাজ কে করে, এটার একটা আইডিয়া পেলাম। এখন আমরা দেখব ভার্বের রূপ কয়টা, 6টা রূপ আছে। এগুলো দেখতে কেমন আমরা এখন দেখে নেব। প্রথম ভার্বটা হচ্ছে V1, সেটা আসলে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। আমরা ব্র্যাকেটে যে কোনো একটা ভার্ব তুলে নিই, সেটা ইট হতে পারে, গো হতে পারে, ডু হতে পারে। কোনটা নেব বল? ক্ষুধা সবারই লেগে যাচ্ছে, আমরা ইট ব্যবহার করি। ক্লাস করতে করতে কেন যেন পিপাসা, ক্ষুধাটা একটু বেশিই লাগে সবারই। তাহলে যদি আমরা ইট ব্যবহার করি, ইটটা হচ্ছে কি ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা V1 বলবো, ওকে। তারপর আসো V2, এটা কি হবে? সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট ফর্ম। সেটা কি? ইটের সিম্পল পাস্ট ফর্ম কোনটা? এট, এটা আরেকটা ফর্ম। যদি আমরা গো ব্যবহার করতাম, এটা হয়ে যেত ওয়েন্ট, ওকে। এরপর আসো V3, এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। তাহলে ইট, এট এর পাস্ট পার্টিসিপল কি?
অনেক আগে আমরা ছোটবেলায় মুখস্থ করতাম, ইট এট ইটেন, সেরকম তোমরা নিশ্চয়ই আগের ক্লাসগুলোতে 5 থেকেই হয়তো পড়ে এসেছো, প্রত্যেক ক্লাসে ক্লাসে ইট এট ইটেন, ডু ডিড ডান, গো ওয়েন্ট গন, এরকম আমরা অনেক পড়েছি। তো এই জায়গায় দেখো ওই যে কাট কাট কাট, সেট সেট সেট, এগুলো আমরা অনেক পড়েছি। তো সেই জায়গা থেকে আমরা মোটামুটি একটা আমাদের আইডিয়া আছে, ইট সিম্পল প্রেজেন্ট অর্থাৎ বেস ফর্ম, তারপরে সিম্পল পাস্ট এট, আর পাস্ট পার্টিসিপল কি ইটেন, পাস্ট পার্টিসিপল ফর্ম V3 ইটেন। তারপরে আসো V4, এটা হলো ভার্বের বেস ফর্মের সাথে অর্থাৎ ভার্বের সাথে এস অথবা ইএস প্লাস করে দিলাম, ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, সেটাকে আমরা বলবো V4। অর্থাৎ ভার্বের বেস ফর্ম কোনটা, ইট, তার সাথে কি যোগ করব, এস বা ইএস, ইটের সাথে কি যায়, এস যায়, কারো কারোর সাথে ইএস যায়, কারো কারোর সাথে এস যায়, এর একটা নিয়ম আছে, পরে যদি সুযোগ পাই কখনো শেখাবো। এখন খেয়াল করো V5, এখানে ভার্বের সাথে কি যোগ করব, আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব, অর্থাৎ ইট তার সাথে আইএনজি যোগ করে দিলাম, কি হয়ে গেল, ইটিং। দেন B6, এই ফর্মটা হচ্ছে টু, ওই যে আমরা ইনফিনিটিভ পড়েছিলাম সেটাই হচ্ছে এটা, 2 + 1, আমরা যে পার্টিসিপল জেন্ট পড়েছিলাম সেটা হচ্ছে এটা, আর যে ইনফিনিটিভ পড়েছিলাম সেটা হচ্ছে এটা। তাহলে V6 হচ্ছে 2 + ভার্ব, এখানে দিয়ে দিই 2 ইট। সো ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো এখানে আমরা ভার্বের 6টা ফর্ম পেয়েছি, তার মধ্যে V1 বেস ফর্ম ইট, এখানে তুমি যে ভার্বটাই ব্যবহার করো প্র্যাকটিক্যালি তুমি দেখার জন্য কি করতে পারো, আমি এখানে ইট ব্যবহার করেছি, বা সাথে তুমি ডু ব্যবহার করতে পারো, সিং, সুইম, অ্যাজ ইউ লাইক, যেই ভার্বটা তোমার এখন ইচ্ছে করবে কিংবা পরে একটা সময় ইচ্ছে করবে আমি এই ভার্বটা লিখে দেখি, তো করতেই পারো, তার 6টা ফর্ম বের করে ফেলবা। ওকে, এটা ছোট বাচ্চাদের মতো কাজ, তবু করা উচিত শেখার জন্য। বেস ফর্ম ইট, সিম্পল পাস্ট এট, পাস্ট পার্টিসিপল, তাহলে V1 হচ্ছে ইট, V2 এট, V3 ইটেন, V4 ইটস, V5 ইটিং, V6 টু ইট। এই জিনিসটা জাস্ট লিখে রাখলে হবে না, এটা মাথার মধ্যে এভাবে লিখে রাখতে হবে যে ছোটবেলায় তুমি যখন কথা শিখেছো প্রথম, তখন সবাই তোমাকে কথা শেখার আগে তোমাকে ময়না, সোনা, মানিক, যার যা ইচ্ছা, গুলুগুলু, বাবলু সোনা, যা ইচ্ছা বলেছে, সোনা পাখি, এরকম নামে ডাকতো, কিন্তু তোমার একটা নাম কিন্তু বাবা মা দিয়েছিল, সেই নামে কমই ডাকা হয়, বাচ্চাদের ওভাবেই ডাকা হয় বেশি, বাবু। ওকে, এই যে নামে বিভিন্ন নামে ডাকে, ডাকতে ডাকতে একটা সময় যখন কথা ফোটে বাচ্চার, তখন কিন্তু বাবা মা, ফ্যামিলির অন্যান্য মেম্বাররা কি করেন, তখন সবাই চেষ্টা করেন, ফোর্স করেন তাকে যে বাবা বলো তোমার নাম, ধরো কি বলবো, তুলি, হ্যাঁ, ছোট একটা বাচ্চার নাম তুলি, তখন বলবো বাবা বলো তুলি, মা বলো বলো তোমার নাম তুলি, এভাবেই কিন্তু আমরা প্র্যাকটিক্যালি তাকে শিখাই, বাবা মা ভাই বোন সবাই মিলে শিখাই তোমার নাম তুলি তুলি, চেষ্টা করতে করতে সেই ছোট বাচ্চাটা যে কিনা হা হু দাদ 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 নান নান ছাড়া কিছু বলতে পারতো না, সেই বাচ্চাটা তুলি শিখে যায়। ওকে, কিভাবে, ট্রাই করতে করতে, প্র্যাকটিস করতে করতে, তার ফ্যামিলির কাছ থেকে বারবার শুনতে শুনতে, তাহলে আমাদের ওভাবেই শিখতে হবে। আর জীবনে কি কেউ নাম ভুলে যায়? ওই যে একবার শিখলো আমার নাম তুলি, সেই নামটা জীবনে মরার আগ পর্যন্ত সে কোনোদিন ভুলে না। কেন বলতো, ওটা একবারে গেঁথে দেয়, মাথার মধ্যে গেঁথে ফেলে, একবারে পার্মানেন্ট স্টোর। ওকে, ওটা করে ফেলে যে জীবনেও ভুলবে না। বলে যে এমন মার মারবো, কোন একটা ব্যাধি করেছে কোনো বাচ্চা, যে তোকে এমন মার মারবো তোর বাপের নাম ভুলাই দেবো। এই যে বাপের নাম ভুলাই দেবো, আসলে কি ভুলানো সম্ভব? হ্যাঁ, সে যদি পাগল হয়ে যায়, টোটালি ব্রেন লস হয়ে যায়, মেমোরি লস হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো সম্ভব হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না এটা। বাবার নামও কেউ ভুলে না, নিজের নামও ভুলে না, মায়ের নামও ভুলে না। তো যাই হোক,
যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই যে তুলি নামটা শিখলো, সে কিন্তু পার্মানেন্টলি স্টোর করে নিল মাথার মধ্যে। ঠিক এভাবেই তোমাদের শুধু ক্লাস করলেই হবে না, ম্যাডাম কি বললো, কি ম্যাডাম কি ব্যবহার করলো, হাত কয়বার নাড়ালো, ম্যাডাম কি কি লিখলো, কোথায় দাঁড়িয়ে ক্লাস নিচ্ছে, নট ম্যান্ডেটরি। ওকে, তোমাদের দেখতে হবে ম্যাডাম কি পড়ালো সেটা আমি ঠিকঠাক লিখতে পেরেছি কিনা, কোন জায়গাটা স্কিপ করে গেছি, কোন জায়গায় আমি মিস করে গেছি, আচ্ছা ওই জায়গাটা ম্যাডামকে একটু জিজ্ঞেস করি তো, আমি ওইটা লিখতে পারিনি। ওকে, আর যদি তুমি ঠিকঠাক লিখতে পারো, আর যেহেতু অনলাইন ক্লাস তুমি বারবার রিপিট করে করে দেখতে পারবে যদি ডাউনলোড করে নাও, তাহলে কি হবে, তুমি জায়গাগুলোতে বারবার চেক করতে করতে লিখে নিতে পারলে। কিন্তু শুধু লিখলেই কি হবে, লিখলেই হবে না, তুমি তো প্রতিবন্ধী না। যে বাচ্চাটা প্রতিবন্ধী সে হয়তো নাম আমার তুলি এটা বলতে পারবে না, আমার নাম তুলি এটা বলতে পারবে না, কিন্তু সে যদি সুস্থ বাচ্চা হয় তাকে অবশ্যই বলতে হবে আমার নাম তুলি, তাই না? সে চেষ্টা করবে। তোমাকেও ঠিক এভাবে চেষ্টা করতে হবে। এই যে ভার্বের 6টা ফর্ম, এটা তোমার মাথার মধ্যে ওভাবে গেঁথে নিতে হবে। কিভাবে? ইট মুখস্থ করা লাগবে না, এটা জাস্ট কয়েকবার দেখবা, প্র্যাকটিস করবো অন্য ভার্বগুলো, কিন্তু মুখস্থ করতে হবে এটা। V1 মানে কোনটা, যেন V1 বললেই আমার মাথায় কাজ করবে, ও আচ্ছা এটা বেস ফর্ম। V2 কোনটা, সিম্পল পাস্ট, মাথায় চট করে চলে আসবে, এটা যেন কাউকে বলে দেওয়া না লাগে, বই ঘাটানো লাগে, ম্যাডাম দেখছো, দেখি তো খাতায় কি লিখেছিলাম, ও হ্যাঁ হ্যাঁ এটা হলো V2 মানে সিম্পল পাস্ট। তাহলে তুমি রাইট ফর্ম অফ ভার্ব পারবে না। তোমাকে এটা সবসময় মাথার মধ্যে গেঁথে নিতে হবে। V1 বেস ফর্ম, এটা অটোমেটিক চলে আসবে, V1 তার মানে বেস ফর্ম, V2 ও এটা তো সিম্পল পাস্ট, V3 হ্যাঁ এটা তো পাস্ট পার্টিসিপল, খুব সহজ। V4 ভার্বের সাথে আইএনজি যোগ করে যেটা হবে সেটাই V5, আর V6 কোনটা, ইনফিনিটিভ, শেষ। এখন কথা হচ্ছে আমরা এই 6টা ফর্ম যদি মাথার মধ্যে ঢুকাই নিই, তাহলে রুলগুলো আমরা খুব ক্লিয়ারলি বুঝবো। আর যদি রুল আমি হাজার হাজার মুখস্থ করে ফেলছি কিন্তু এই ফর্মগুলোই আমি চিনি না, বোঝাতে বসাতে পারবো কি, পারবো না। সো ডিয়ার স্টুডেন্টস, প্লিজ এই জিনিসগুলো একবারে মেমোরাইজ করে ফেলো, কমপ্লিটলি মাথার মধ্যে গেঁথে ফেলো। তারপরে আমি চেষ্টা করব এই ফর্মগুলোর ডিটেলসে যাওয়া। সামনের ক্লাসটা নিলে ইনশাআল্লাহ রাইট ফর্ম অফ ভার্বের যতগুলো রুল আছে তোমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করব। কিন্তু তোমাদের একটা কথা দিতে হবে, সেটা হচ্ছে থ্রু অনলাইন আমাকে অবশ্যই মেসেজ করতে হবে, গ্রুপে অবশ্যই, যে ম্যাডাম আমি এই জায়গাটা বুঝিনি, কিংবা এই জায়গাটা আমি দেখেন তো চেষ্টা করেছি এটা হয়েছে কিনা। এই টাইপের কোশ্চেন আমি খুবই আশা করছি। যেহেতু আমরা কোনো অ্যাপস নামিয়ে, যে জুম অ্যাপ নামিয়ে যে অনলাইন ক্লাস নিতে হয়, এটা যেহেতু মফস্বল এলাকা, এখানে নেটের খুব ডিস্টার্ব হয়। আর সবচেয়ে বড় কথা, এখানে সবার সামর্থ্যও হবে না যে নেট কিনে কিনে অনলাইন ক্লাস করবে। ওকে, আবার সবারই হয়তো এতটা হাই কি বলে রেজলিউশনের মোবাইল নাও থাকতে পারে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। অনেক গরিব স্টুডেন্ট আছে যাদের বাড়ি একেবারে বেশি ভেতরে, যাদের ওখানে ব্রড লাইন নাই, ওয়াইফাই নাই, নেটও খুব ডিস্টার্ব, সেইখানে আসলে ক্লাসগুলো এভাবে করা খুব মুশকিল। তাই আমরা কি করব, চেষ্টা করব যে ক্লাসগুলো যেগুলো হচ্ছে কারোর সাহায্য নিয়ে দেখার, কিংবা যেখানে ওয়াইফাই কানেকশনটা ইজি আছে, যেখানে গেলে তুমি কোনো ফ্রেন্ডের বাসায় গেলে কিংবা দেখলে যে হ্যাঁ দুজন অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে, করোনা যেহেতু চলছে, সামাজিক দূরত্ব বজায় রেখে সামনে মোবাইলটা রাখলে, রেখে দেখলে, কারো ল্যাপটপ আছে সেখানে সাহায্য নিয়ে এগুলো পড়লে, পড়ে তোমরা প্লিজ আমাকে একটু নক করো যে ম্যাডাম আমি এই জায়গাটা বুঝতে পারিনি, কিংবা আমাকে এই জায়গা আরেকটা বার বুঝাই দেন। প্লিজ তোমরা এই কাজটা করো। ক্লাস যদি না করো তাহলে এই কষ্ট করে ক্লাস নেওয়ার কোনো ভ্যালু নাই। শুধু গ্রুপে যাবে, কেউ সিং করবে না, শুধু শুধু কষ্ট করে গান জড়ানো, কিচ্ছু না। এমন না যে আমি তোমাদের না পড়ালে আমার 10 কেজি ওজন এমনি এমনি কমে যাবে, তাই কি, নাহলে আমি ভাত না খেতে পেয়ে মরে যাব, তাও কিন্তু না। তো উচিত হবে কি, লসটা তোমাদের হবে, সেটা হচ্ছে তোমরা কিছু না শিখতে পারলে ইন ফিউচার তোমাদের কষ্ট হবে। তোমার চাকরিতে হয়তো কষ্ট হবে না, বিভিন্ন ওয়ে আছে, তুমি পড়ে পড়ে সব টেকনিকে সব শিখে নিলে চাকরিও ভালো পেয়ে গেলে। কিন্তু সমস্যাটা কোথায় হবে জানো, যখন তুমি বাবা হবে, যখন তুমি মা হবে, যখন দাদি হবে, যখন দাদা হবে, তখন ছোট বাচ্চা যখন জিজ্ঞেস করবে উত্তর দিতে পারবে না, তখন তোমার মাথা খারাপ যাবে। সো বেসিকটা সবার জানা উচিত। চেষ্টা করো যেগুলো শেখালাম এগুলো বারবার রিপিট করার, নিজে নিজে প্র্যাকটিস করার, না পারলে অবশ্যই কোশ্চেন করো। ওকে, আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে ইনশাআল্লাহ রাইট ফর্ম ভার্বের
ফর্ম অফ ভার্বের রুলস আমরা চলে যাব, এটা সলভ করে দেব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো আর অবশ্যই ঘরে থাকো, নিরাপদে থাকো। ওকে, আল্লাহ হাফেজ।